হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটা বলবো সেটা আমার বড় ভাইকে নিয়ে। ছোটবেলা থেকে আমার বড় ভাই আমাকে অনেক স্নেহ করত, আর আমি দেখতে অনেক রূপবতী ছিলাম। সবাই বলতো আমার চোখে নাকি মায়া লেগে আছে। আর হাসিতে মুক্ত জাডে এই রূপের কারণে অনেক ছেলেই আমার পিছু নিত, প্রেমে প্রস্তাবও পেতাম অহরহ। কিন্তু আমি কখনো শেষবের ফাঁদে পা দিইনি। আমার কাছে আমার মা বাবার সম্মানটাই ছিল সবার উপরে। তাদের বিশ্বাস ভাঙার কথা আমি ভাবতেও পারতাম না। এই মূল্যবোধগুলো আমাকে শিখিয়েছিলেন আমার বড় ভাই সাইফুল ইসলাম আজাদ। আমার ভাইজা আমাকে অসম্ভব স্নেহ করতেন, আমিও তাকে খুব শ্রদ্ধা করতাম। একজন অভিভাবকের মতোই দেখতাম। তবে মাঝে মাঝে আমার মনে হতো ভাইয়ের কথার ভঙ্গিমা আর চোখের চাহনিতে যেন এক ভিন্ন অর্থ লুকিয়ে আছে, যা তিনি মুখে বলতে পারতেন না। হয়তো হাজার হলেও আমি তো তার ছোট বোন, তাই কিছু সংকোচ কাজ করত। আমি নিজে থেকে কিছু জিজ্ঞেস করতে পারতাম না, আর তিনিও যেন কিছু বলতে চাইলেও বলতে পারতেন না। এই অব্যক্ত অনুভূতিগুলো নিয়েই আমাদের দিন কাটছিল। একদিন বাড়িতে কেউ ছিল না, শুধু আমি আর ভাইজা। কেমন যেন একটা অদ্ভুত নীরবতা চারদিকে। আমার মনের মধ্যে কিছুটা ভয় আর দ্বিধা নিয়েই আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইজা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু একটা বলতে চাও। তোমার চাহনির মধ্যে আমি একটা রহস্য দেখতে পাচ্ছি। ভাইয়া কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বোন রে, আমি তোকে অনেক ভালোবাসি। আমি হেসে বললাম, ভাইজা, আমি তোমার বোন হিসেবে তুমি তো আমাকে ভালোবাসতেই পারো। ভাইজা মৃদু হেসে বললেন, পাগলি বোন আমার। কিন্তু কেন জানি ভাইয়ের এই কথা বলার ভঙ্গি, তার চোখের অদ্ভুত মায়াবী চাহনি আর সেই মিষ্টি হাসির মধ্যে এক গভীর রহস্য লুকিয়ে থাকত। আমি জানতাম না সেই রহস্য কি, আর তিনিও কখনো আমাকে কিছু খুলে বলতেন না। এভাবেই আমাদের দিন চলছিল, নানা ছোটখাটো ঘটনা আর অব্যক্ত অনুভূতি নিয়ে। একদিন বাড়িতে কেউ ছিল না, শুধু আমি আর ভাইজা। কেমন যেন একটা অদ্ভুত নীরবতা চারদিকে। আমার মনের মধ্যে কিছুটা ভয় আর দ্বিধা নিয়েই আমি ভাইজাকে জিজ্ঞেস করলাম, ভাইজা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু একটা বলতে চাও। তোমার চাহনির মধ্যে আমি একটা রহস্য দেখতে পাচ্ছি। ভাইয়া কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বোন রে, আমি তোর একমাত্র ছোট বোন। তার গলার স্বরে এক অন্যরকম আবেগ ছিল। ভাইয়া বলতে লাগলেন, আমার পড়ালেখার অনেক ইচ্ছা ছিল। স্বপ্ন ছিল বড় একজন ডাক্তার হওয়ার। ডাক্তার হয়ে গরিব অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা করার। যখন তুই ছোট ছিলি তখন আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমি নিজের চোখে দেখেছি চিকিৎসার অভাবে কষ্ট পেতে আর শেষ পর্যন্ত মারা যেতে। সেই দৃশ্য আজও আমার চোখে ভাসে। ভাইয়ার চোখে জল চিকচিক করছিল। তিনি আরও বললেন, কিন্তু বোন রে, সংসারের হাল ধরতে গিয়ে আমার সেই স্বপ্ন শেষ হয়ে গেল। আর তুই বলেছিলি না। আমি মাঝে মাঝে অদ্ভুতভাবে তোর দিকে তাকিয়ে কিছু ভাবি, হয়তো তোর মনে প্রশ্ন জাগে আমি এইভাবে তোর দিকে তাকিয়ে কি ভাবি। ভাইজা আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন, তার চোখে তখন এক গভীর স্বপ্নের প্রতিচ্ছবি। বোন রে, আমি শুধু তোর দিকে তাকিয়ে একটা কথাই ভাবি, তুই ভবিষ্যতে একজন বড় ডাক্তার হবে, আমার সেই অপূর্ণ স্বপ্নকে পূরণ করবি, গরিব অসহায় মানুষদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা দিবি। আমি তোর দিকে তাকিয়ে তাকিয়ে শুধু সেই স্বপ্নটাই দেখি। আমার চোখের মধ্যে তখন সেই স্বপ্নই ভাসতে থাকে যে আমার বোন একজন বড় ডাক্তার হবে। বন্ধুরা, সেদিন ভাইয়ার কথা শুনে আমি একেবারে কেঁদে ফেললাম। আমি ভাইয়াকে কতই না ভুল বুঝেছিলাম। আসলে বাহ্যিক দৃষ্টিতে মানুষকে বিবেচনা করা যে কতটা ভুল, তা সেদিন হাড়ে হাড়ে টের পেলাম। অবশেষে বুঝতে পারলাম, ভাই বোনের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা, যার কোনো তুলনা হয় না। একটা ভাই সবসময় চায় তার বোনের মুখে হাসি ফোটাতে, তার বোনকে সুখী দেখতে। ভাই আর কথাগুলো সেদিন আমার মনের গভীরে দাগ কেটেছিল। আমি কখনো ভাবিনি আমার ভাইয়ার মনে এমন একটি মহৎ স্বপ্ন লুকিয়ে আছে। তার কথাগুলো শোনার পর আমার মনে হলো, এতদিন আমি তাকে ভুল বুঝেছি। তার চোখের চাহনি, তার নীরবতা, সব কিছুই ছিল তার চাপা কষ্ট আর অপূর্ণ সফরের প্রতিচ্ছবি। আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, ভাইয়ার এই স্বপ্ন আমি পূরণ করবই, তার মুখে হাসি ফোটাব আর তার দেখানো পথেই মানুষের সেবা করব। সেই দিন থেকে আমার পড়ালেখার প্রতি আগ্রহ আরও বেড়ে গেল। আমি বুঝতে পারলাম, শুধু নিজের জন্য বাঁচার চেয়ে অন্যের জন্য বাঁচা অনেক বেশি মহৎ। ভাইয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি দিনরাত পড়াশোনা করতে লাগলাম। আমার লক্ষ্য ছিল মেডিকেল কলেজে ভর্তি হওয়া। প্রতিটা দিন যেন নতুন এক অনুপ্রেরণা নিয়ে আসত। ভাইয়াও আমাকে সব রকমভাবে সাহায্য করতেন। তিনি প্রায়ই আমার পড়াশোনার খোঁজ নিতেন। কোনো সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞেস করতেন। তার চোখে আমি এক অন্যরকম আনন্দ দেখতে পেতাম। যখন আমি বলতাম যে আমার পড়ালেখা ভালো চলছে, আমাদের সম্পর্কটা যেন আরও গভীর হয়ে গিয়েছিল। আগে যেখানে একটা অদৃশ্য দেয়াল ছিল, এখন তা ভেঙে গিয়েছিল।
ভাইয়ার বলা সেই স্বপ্নের কথার পরে এক সন্ধ্যায় আমরা দু ভাইবোন বারান্দায় বসে গল্প করছিলাম। চাঁদনি রাত, তারাদের মেলা। ভাইজা হঠাৎ বললেন, মৌ, তোর কি মনে আছে ছোটবেলায় তুই ডাক্তার ডাক্তার খেলতিস? আমি হেসে ফেললাম। সত্যিই ছোটবেলায় আমি পুতুলদের ডাক্তার সাজিয়ে চিকিৎসা করতাম। ভাইজা বলেন, তোর খেলার মধ্যেই তোর ভবিষ্যৎ লুকিয়েছিল। আমি সেদিন থেকেই জানতাম তুই একদিন বড় কিছু করবি। ভাইয়ার এই কথায় আমি আরও উৎসাহিত হলাম। তার বিশ্বাস আমাকে আরও শক্তি যোগাত। আমাদের বাড়িতে হঠাৎ একদিন মেহমান এল। আমাদের দূর সম্পর্কের আত্মীয় নানি আর তার মেয়ে সুমি। সুমি আমার সমবয়সী ছিল আর দেখতেও বেশ সুন্দরী। সুবি শহরে থাকত, তাই তার চাল চলন আর কথাবার্তা ছিল বেশ আধুনিক। সুমি বাড়িতে আসার পর থেকেই আমার বাড়িতে একটা অন্যরকম পরিবেশ তৈরি হল। সে খুব মিশুক ছিল আর তার প্রাণবন্ত স্বভাব সবার মন জয় করে নিয়েছিল। সুমি আসার পর আমার পড়াশোনার সময় কিছুটা ব্যাহত হতে লাগল, কারণ সে আমাকে প্রায়ই গল্প করতে ডাকত বা বিভিন্ন খেলার প্রস্তাব দিত। একদিন সুমি আর আমি বাগানে খেলছিলাম। ভাইজা তখন অফিস থেকে ফিরলেন। সুমিকে দেখে তিনি একটু থমকে গেলেন। সুমি লজ্জায় মাথা নিচু করল। ভাইয়া কিছুক্ষণ সুমির দিকে তাকিয়ে রইলেন, তারপর স্বাভাবিক হয়ে বাড়ির ভেতরে গেলেন। আমার মনে হলো ভাইয়ার দৃষ্টিতে যেন এক অন্যরকম কৌতূহল ছিল। আমি অবশ্য তখন অতটা গুরুত্ব দিইনি। ভেবেছিলাম হয়তো নতুন কাউকে দেখে এমন মনে হচ্ছে। কিন্তু সুমি সেদিন বেশ চুপচাপ হয়ে গিয়েছিল। পরের দিন থেকে আমি একটা বিষয় খেয়াল করলাম, ভাইজা সুমির প্রতি বেশ সহানুভূতিশীল। সুমি যদি কোনো কিছু নিয়ে চিন্তিত থাকত, ভাইজা তাকে সান্ত্বনা দিতেন। যদি সে কোনো কাজে আটকে যেত, ভাইজা তাকে সাহায্য করতেন। সুমিও যেন ভাইয়ার প্রতি বেশ আকৃষ্ট হচ্ছিল। তাদের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছিল, যা দেখি আমার খারাপ লাগত না, বরং ভালোই লাগত, কারণ সুমি আমারও বন্ধু হয়ে উঠেছিল। তবে কখনো কখনো ভাইয়ার চোখে সেই অদ্ভুত মায়াবী চাহনিটা সুমির দিকেও দেখতে পেতাম। ঠিক যেমনটা তিনি আমার দিকে তাকিয়ে স্বপ্ন দেখতেন, তেমনি যেন একটা নতুন অনুভূতির মিশ্রণ ছিল সেই চাহনিতে। আমি তখনও বুঝতে পারিনি এই চাহনির মানে কি। আমার মনে হচ্ছিল হয়তো ভাইজা সুমিকে একজন ছোট বোনের মতোই দেখছেন, কিন্তু মনের মধ্যে একটা হালকা খটকা লাগতই। এক বিকেলে আমি আর ভাইজা পড়ার ঘরে বসেছিলাম। আমি অঙ্ক করছিলাম আর ভাইজা খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ ভাইজা বললেন, মৌ, সুমি মেয়েটা খুব ভালো না? আমি অবাক হয়ে ভাইয়ার দিকে তাকালাম, এমনভাবে তিনি আগে কখনো সুমি সম্পর্কে কিছু বলেননি। আমি বললাম, হ্যাঁ ভাইজা, সুমি খুব ভালো, ওর সাথে আমার বেশ বন্ধুত্ব হয়েছে। ভাইজা হাসলেন, কিন্তু তার হাসিটা কেমন যেন রহস্যময় মনে হলো। আমি বুঝতে পারছিলাম না এই সহজ কথার পিছনে আর কোনো গভীর অর্থ আছে কিনা। সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার মনে বারবার ভাইয়ার সে কথাগুলো ঘুরছিল। সুমি মেয়েটা খুব ভালো না কেন? ভাইজা এমন কথা বললেন, তার চোখে যে কৌতূহল আর মায়া দেখেছিলাম তার মানে কি অন্য কিছু? আমি ভাবতে লাগলাম, ভাইজা কি সুমিকে শুধু একজন আত্মীয় হিসেবেই দেখছেন, নাকি এর পেছনে আরও কোনো গভীর অনুভূতি কাজ করছে? এই প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খেতে লাগল। আর একটি নতুন রহস্যের সূত্রপাত হলো। ভাইয়ার কথাগুলো সেদিন আমার মনে একটা নতুন ভাবনা তৈরি করেছিল। সুমিকে নিয়ে ভাইজা কেন এত কথা বলছেন? তার অদ্ভুত চাহনি আর কথা বলার ভঙ্গি আমাকে বারবার ভাবাচ্ছিল। আমি চেষ্টা করলাম এই বিষয়টা নিয়ে বেশি না ভাবতে, কারণ আমার মূল লক্ষ্য ছিল পড়াশোনা করে ডাক্তার হওয়া, ভাইয়ার স্বপ্ন পূরণ করা। কিন্তু মনের মধ্যে একটা সূক্ষ্ম অস্বস্তি কাজ করছিলই। সুমি অবশ্যই এসবের কিছুই টের পাচ্ছিল না। সে নিজের মতো হাসি খুশি আর প্রাণবন্ত ছিল, যা আমাদের বাড়ির পরিবেশকে আরও সতেজ করে রেখেছিল। একদিন বিকেলে সুমি আর আমি রান্নাঘরে মায়ের সাথে সাহায্য করছিলাম। হঠাৎ ভাইজা বাইরে থেকে এলেন। সুমিকে দেখে তিনি একটু হাসলেন আর সুমি ও মৃদু হেসে জবাব দিল। ভাইয়া একটা বই খুঁজছিলেন, তাই ঘরে ঢুকলেন। সুমি তখন আমাকে ফিসফিস করে বলল, তোর ভাইয়া দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম, তাই না? আমি অবাক হলাম, তুমি এমন কথা বলছি শুনে কিছুটা অপ্রস্তুত হলাম। আমি শুধু হাসলাম, কোনো জবাব দিলাম না। সুমির এই কথাটা আমার মনে আরও সন্দেহ তৈরি করল। তাহলে কি সুমিও ভাইয়াকে শুধু একজন আত্মীয় হিসেবেই দেখছে না? সেই রাতে আমি যখন আমার পড়ার টেবিলে বসেছিলাম, হঠাৎ ভাইজা আমার ঘরে এলেন। তিনি বললেন, মো, তোর পড়া কেমন চলছে? আমি বললাম, ভালোই চলছে ভাইজা। তারপর তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন কিছু বলতে চাইছেন কিন্তু পারছেন না। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালাম। ভাইজা বললেন, মো, তোর সুমিকে কেমন লাগে? আমি কিছুটা অবাক হলাম, ভাইজা আবারও সুমিকে নিয়ে প্রশ্ন করছেন। আমি বললাম, সুমি খুব ভালো মেয়ে। ভাইজা মিশুক আর হাসি খুশি। ভাইজা আমার কথা শুনে একটু হাসলেন, তারপর বললেন, হ্যাঁ, সুমি আসলেই খুব ভালো, ওর সাথে কথা বলে আমার বেশ ভালো লাগে। ভাইয়ের কথায় এক ধরনের গভীরতা ছিল, যা আমি আগে কখনো শুনিনি। তার এই কথাগুলো আমাকে ভাবিয়ে তুলল।
ভাইয়া কি সুমির প্রতি আকৃষ্ট হচ্ছেন, কিন্তু তিনি তো কখনো ভালোবাসার কথা মুখে আনেননি। তাহলে এই অনুভূতিগুলো কি? ভাইজা হয়তো নিজের মনের কথা প্রকাশ করতে পারছিলেন না। ছোটবেলা থেকেই তিনি বেশ চাপা স্বভাবের ছিলেন। পরের দিন সকালে আমরা সবাই নাশতা করছিলাম, সুমি আমার পাশে বসা ছিল। হঠাৎ সুমি বলল, নানি, আমি কিছুদিনের জন্য এখানে থেকে যেতে চাই। মমিতার সাথে আমার খুব ভাল লাগছে। নানিও খুশি হলেন। মা বললেন, অবশ্যই থাকবে, বাড়ি আরও জমজমাট হবে। ভাইজাও তখন একটা মৃদু হাসি দিলেন। আমার মনে হলো ভাইয়ার হাসিটা যেন অন্য দিনের চেয়ে একটু বেশি খুশি মাখানো। সুমিরেই থাকার সিদ্ধান্ত যেন তাকে আনন্দ দিয়েছে। সুমি যতদিন বাড়িতে ছিল আমাদের দিনগুলো বেশ মজায় কাটছিল। সে আমাকে গল্প শোনাত, আমরা একসাথে খেলতাম, আর মাঝে মাঝে বাইরে ঘুরতে যেতাম। কিন্তু আমি লক্ষ্য করতাম ভাইয়া প্রায় সুমির দিকে তাকাচ্ছেন। সেই অদ্ভুত মায়াবী চাহনিটা আবার ফিরে এসেছিল মাঝে মাঝে সুমি ও ভাইয়ার দিকে আর চোখে দেখত। তাদের এই নীরব দৃষ্টি বিনিময় আমার চোখ এড়াত না। আমি ভাবতাম এই রহস্যময় দৃষ্টির আড়ালে আসলে কি লুকিয়ে আছে। একদিন দুপুরে আমি আর সুমি আমাদের ঘরে বসে গল্প করছিলাম। সুমি হঠাৎ বলল, মৌ, তোর ভাইয়ের কি কোনো গার্লফ্রেন্ড আছে? সুমির এই সরাসরি প্রশ্ন শুনে আমি কিছুটা চমকে গেলাম। আমি বললাম, না তো ভাইজা তো এসবের মধ্যে নেই। তার তো শুধু একটাই স্বপ্ন, আমি ডাক্তার হব। সুমি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আচ্ছা। তার গলায় একরকম হতাশার সুর ছিল। সুমির এই প্রশ্ন আর তার প্রতিক্রিয়া আমাকে নিশ্চিত করল যে সুমি ভাইজাকে পছন্দ করতে শুরু করেছে। আমি ভাবলাম এবার হয়তো ভাইজাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করা উচিত। কিন্তু কিভাবে জিজ্ঞেস করব যদি ভুল কিছু ভেবে বসি? আর যদি ভাইজার রেগে যান? এই সব ভেবে আমি ইতস্তত করছিলাম। কিন্তু আমার মন বলছিল এই নীরবতা বেশিদিন টিকবে না। এই অব্যক্ত অনুভূতিগুলো একদিন প্রকাশ পাবেই। আমি শুধু অপেক্ষা করছিলাম সেই দিনের জন্য যখনই রহস্যের জট খুলবে। আমার মনে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। এই সম্পর্কের ভবিষ্যৎ কী হবে তা জানার জন্য সুমির প্রশ্নটা আমাকে আরও ভাবিয়ে তুলল। ভাইলার প্রতি সুমির আগ্রহটা এখন আর অনুমান ছিল না, বরং বেশ স্পষ্টই বোঝা যাচ্ছিল। আর ভাইজা নীরব সম্মতি ও যেন ইঙ্গিত দিচ্ছিল কিছু একটা। আমি ভাবছিলাম এই বিষয়ে কি ভাইয়ার সাথে কথা বলা উচিত, কিন্তু কিভাবে শুরু করব? আমার মনের দ্বিধা আর কৌতূহল দুটোই কাজ করছিল। এই গোপনীয়তা আর অব্যক্ত অনুভূতিগুলো একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছিল। আমি আমার পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু অবচেতনই এই বিশ্বাসটি আমার মনকে আচ্ছন্ন করে রাখত। একদিন বিকেলে আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। সুমি এসে আমার পাশে বসল। সে কিছুটা চুপচাপ ছিল, যা তার স্বভাবের বিপরীত। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে সুমি, এত চুপ কেন? সুমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে মৌ, আমি কিছু একটা বলতে চাইছি কিন্তু সাহস পাচ্ছি না। আমি উৎসাহ দিয়ে বললাম, আরে, আমাকে বলতে দ্বিধা করছিস কেন? বল। সুমি তখন ইতস্তত করে বলল, আমি তোর ভাইয়াকে খুব পছন্দ করি। মৌসুমীর এই স্বীকারোক্তি আমাকে অবাক করল না, কারণ আমি আগেই এর ইঙ্গিত পেয়েছিলাম। আমি সুমিকে শান্তভাবে বললাম, আমি বুঝতে পারছি সুমি, কিন্তু তুই কি ভাইজাকে এই কথাটা বলেছিস? সুমি মাথা নাড়ল না, সাহস পায়নি। যদি উনি কিছু মনে করেন? আমি বললাম, ভয় পাস না, ভাইজা খুব ভালো মানুষ। তুই যদি নিজের অনুভূতিটা খুলে বলিস তাতে কোনো সমস্যা হবে না। সুমি আমার কথায় কিছুটা স্বস্তি পেল। সে বলল, তুই কি আমাকে একটু সাহায্য করতে পারি তোর ভাইয়ার সাথে কথা বলতে? আমি একটু ভাবলাম, তারপর বললাম, ঠিক আছে, আমি চেষ্টা করব। সেই রাতটা আমার জন্য ছিল খুব অস্থির। আমি ভাবছিলাম কিভাবে ভাইয়ার সাথে এই বিষয়ে কথা বলা যায়। পরদিন সকালে নাশতার পর ভাইজা যখন তার ঘরে ছিলেন, আমি তার কাছে গেলাম। আমার বুক ধুকপুক করছিল। আমি ভাইজাকে বললাম, ভাইজা, তোমাকে আমার কিছু কথা বলার আছে। ভাইজা খবরের কাগজ থেকে চোখ তুলে আমার দিকে তাকালেন, তার চোখে সেই চেনা কৌতূহল। আমি একটু ইতস্তত করে বললাম, ভাইজা, সুমি তোমাকে খুব পছন্দ করে। আমার কথা শুনে ভাইজা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার মুখে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল, একটু অবাক হওয়া, একটু চিন্তা, আর এক ঝলক আনন্দ। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম মৌসুমি খুব ভালো মেয়ে। আমি বললাম, কিন্তু তুমি কিছু বলছো না কেন? তুমি কি সুমিকে পছন্দ করো না? ভাইজা আমার দিকে তাকিয়ে একটা গভীর হাসি দিলেন, বললেন, পাগলি, পছন্দ না হলে কি আমি এতক্ষণ চুপ করে থাকতাম? ভাইয়ার এই কথা শুনে আমি বুঝতে পারলাম তিনিও সুমিকে পছন্দ করেন। আমার মনটা খুশিতে ভরে উঠল। ভাইয়ার মুখে এমন হাসি আমি অনেকদিন দেখিনি। আমি বললাম, তাহলে তুমি সুমিকে বলছো না কেন? সুমি খুব চিন্তায় আছে। ভাইয়া হাসলেন, বললেন, বলব সঠিক সময় আসুক। আমি চাই না তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে। ভাইজের এই পরিপক্কতা দেখে আমি আরও মুগ্ধ হলাম। তিনি যে শুধু নিজের স্বপ্ন নিয়েই ভাবেন না, অন্যদের অনুভূতিকেও সম্মান করেন, তা বুঝতে পারলাম। সেদিন থেকে আমি সুমি আর ভাইজের মধ্যে একটা সেতুবন্ধনের কাজ শুরু করলাম।
আমি সুমিকে ভাইয়ার পছন্দের কথা বলতাম আর ভাইয়াকে সুমির অনুভূতি সম্পর্কে জানতাম। তারা দুজনেই যেন আমার মাধ্যমে নিজেদের অনুভূতিগুলো ভাগ করে নিচ্ছিল। এতে তাদের মধ্যে বোঝাপড়া আরও বাড়তে লাগল। আমাদের বাড়িতে একটা অন্যরকম আনন্দের ঢেউ খেলে গেল। আমি বুঝতে পারছিলাম ভাইজের জীবনের এই নতুন অধ্যাসটা হয়তো তার স্বপ্ন পূরণের মতোই গুরুত্বপূর্ণ। কয়েকদিন পর ভাইজা নিজেই সুমির সাথে কথা বললেন। তাদের মধ্যে কি কথা হয়েছিল তা আমি জানি না, কিন্তু এরপর থেকেই সুমিকে আরও বেশি হাসি খুশি আর প্রাণবন্ত দেখা যাচ্ছিল। ভাইয়ার চোখেও আমি এক নতুন দুটি দেখতে পেলাম। মনে হচ্ছিল তার মনের ভেতরের সেই অব্যক্ত অনুভূতিগুলো যেন মুক্তি পেয়েছে, তাদের সম্পর্কটা যেন আরও এক ধাপ এগিয়ে গেল। আমি খুশি হলাম, কারণ ভাইজা এতদিন যে নিঃস্বার্থভাবে আমার স্বপ্ন পূরণে সাহায্য করেছেন, এবার তার জীবনেও একটা সুন্দর পরিবর্তন আসছিল। এই সব কিছু দেখে আমি ভাবছিলাম ভালোবাসার স্বপ্ন পূরণেরই পথগুলো যেন একে অপরের পরিপূরক। ভাইয়ার সুমির মধ্যেকার সম্পর্কটা যখন এক নতুন দিকে মন নিচ্ছিল, তখন আমার নিজের পড়াশোনায় অনেক অগ্রগতি হয়েছিল। আমি রাতদিন এক করে পড়তাম, ভাইজা প্রায়ই আমার পড়ার টেবিল এসে বসে থাকতেন। আমার কোনো সমস্যা হচ্ছে কিনা দেখতেন, আর মাঝে মাঝে আমাকে পড়া বুঝিয়েও দিতেন। তার চোখে আমি সবসময় আমার ভবিষ্যৎ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে পেতাম। তার এই নিঃস্বার্থ সমর্থন আমাকে আরও বেশি করে উৎসাহিত করত। আমি বুঝতাম তার স্বপ্ন পূরণ করাটা শুধু তার নয়, আমারও দায়িত্ব। একদিন দুপুরে খাওয়ার সময় মা হঠাৎ করে বললেন, সাইফুল, তোরা সুমির বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। আমরা মায়ের কথা শুনে ভাইজা সুমি দুজনেই অবাক হয়ে তাকালেন। সুমি লজ্জায় মাথা নিচু করল, আর ভাইয়া একটু অপ্রস্তুত হলেন। আমি মনে মনে খুশি হলাম, কারণ আমি জানতাম এটাই হওয়া উচিত। মা বললেন, আমাদের মনে হচ্ছে তোমরা দুজনেই দুজনকে পছন্দ করো, আর সুমি মেয়েটা আমাদের খুব পছন্দ হয়েছে। ভাইজা কিছুক্ষণ চুপ থেকে বললেন, মা, এই ব্যাপারটা নিয়ে পরে কথা বললে ভালো হয়। এখন মৌমিতার পড়াশোনাটা গুরুত্বপূর্ণ। ভাইয়ার এই কথায় আমি কিছুটা অবাক হলাম। তিনি কেন সুমিকে নিয়ে কথা বলতে চাইছেন না? সুমিকেও দেখলাম একটু মন খারাপ করতে, মায়ের মুখেও কিছুটা হতাশার ছাপ পড়ল। আমি বুঝতে পারলাম ভাইজা হয়তো তার স্বপ্নের পথে কোনো বাধা দিতে চাইছেন না, তাই নিজের ব্যক্তিগত জীবনকে আপাতত দূরে সরিয়ে রাখছেন। সেই রাতে আমি ভাইয়ার ঘরে গেলাম। দেখলাম তিনি কিছু একটা নিয়ে গভীরভাবে চিন্তা করছেন। আমি বললাম, ভাইজা, তুমি কেন মায়ের কথা ঘুরিয়ে দিলে? সুমি তোমায় পছন্দ করে, আর তুমিও তো ওকে পছন্দ করো। ভাই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই হয়তো বুঝছিস না, তোর ডাক্তার হওয়ার স্বপ্নটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি চাই না তোর পড়াশোনার উপর কোনো কিছুর প্রভাব পড়ুক। মুহূর্তে আমার বিয়ে নিয়ে কথা বললে তোর মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। ভাইয়ার কথা শুনে আমার চোখ জ্বলে ভরে এলো। তিনি নিজের সুখের চেয়েও আমার স্বপ্নকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন। আমি বললাম, ভাইজা, আমি তোমায় ভুল বুঝেছিলাম, কিন্তু বিশ্বাস করো, তোমার বিয়ে আমার পড়াশোনার উপর কোনো প্রভাব ফেলবে না। বরং তুমি খুশি থাকলে আমি আরও ভালো করে পড়াশোনা করতে পারব। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন, তোর খুশি আমার খুশি, পাগলি। সেদিন আমি নতুন করে বুঝলাম ভাইয়ার ভালোবাসা কতটা গভীর আর নিঃস্বার্থ। পরদিন সকালে আমি আর সুমি বাগানে হাঁটছিলাম। সুমি বলল, মৌ, তোর ভাইজা কি আমাকে পছন্দ করে না? কেন তিনি গতকাল বিয়ের কথা ঘুরিয়ে দিলেন? আমি সুমিকে পুরো ব্যাপারটা খুলে বললাম, ভাইয়ার স্বপ্নের কথা, আমার পড়াশোনার কথা, আর কিভাবে তিনি নিজের সুখকে আমার জন্য বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। সুমি আমার কথা শুনে খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। সে বলল, আমি জানতাম না তোর ভাইজা এত ভাল। সুমির চোখেও জল এসে গেল। এরপর থেকে সুমি আর ভাইয়ার মধ্যে সম্পর্কটা আরও এক ভিন্ন মাত্রা পেল। সুমি ভাইয়াকে আরও বেশি শ্রদ্ধা করতে শুরু করল, আর ভাইজাও সুমির প্রতি আরও বেশি যত্নশীল হলেন। তারা দুজনেই যেন আমার পড়াশোনাকে তাদের সম্পর্কের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছিল। আমি অনুভব করছিলাম আমাদের পরিবারে ভালোবাসার এক নতুন বন্ধন তৈরি হচ্ছে। এই ভালোবাসা শুধু ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা ভাইজা আর সুমির সম্পর্কের মধ্যেও ছড়িয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমার জীবনে শুধু ডাক্তার হওয়ার স্বপ্ন নয়, এই পারিবারিক বন্ধন আর ভালোবাসাও আমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। এই ঘটনার পর আমি আরও বেশি করে বুঝতে পারলাম সত্যিকারের ভালোবাসা মানে শুধু নিজের সুখ নয়, অন্যের সুখ আর স্বপ্নকেও সমানভাবে মূল্য দেওয়া। ভাইয়ার সুমির মধ্যকার এই বোঝাপড়া আমাকে নতুন করে শেখাল যে ত্যাগ আর ভালোবাসার গভীরতা কতটা হতে পারে। আমি নিশ্চিত ছিলাম তাদের সম্পর্ক এক দারুণ ভবিষ্যতের দিকে এগোচ্ছে, আর আমি তাদের এই যাত্রার অংশ হতে পেরে গর্বিত ছিলাম।
ভাই আর সুমির মধ্যকার সম্পর্কটা যখন এক অন্য রকম বোঝাপটার দিকে এগোচ্ছিল, আমি তখন আমার পড়াশোনায় আরও গভীরভাবে ডুবে গেলাম। মেডিকেলে ভর্তির জন্য দিন রাত একটা করে প্রস্তুতি নিচ্ছিলাম। ভাই আর সুমি দুজনেই আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিত। ভাইজা প্রায় বলতেন, তোর স্বপ্ন আমার স্বপ্ন, তুই শুধু মন দিয়ে পড়ালেখা করে যা। সুমিও আমাকে বিভিন্নভাবে সাহায্য করত। যেমন আমার জন্য খাবার এনে দিত বা যখন আমি ক্লান্ত হয়ে পড়তাম তখন মজার গল্প শোনাত। তাদের এই সমর্থন আমার জন্য ছিল অমূল্য। একদিন পরীক্ষার ঠিক কিছুদিন আগে আমি খুবই চিন্তিত ছিলাম। পরীক্ষার চাপ আর ভবিষ্যতের অনিশ্চয়তা আমাকে অস্থির করে তুলেছিল। ভাইজা আমার ঘরে এসে দেখলেন আমি কেমন যেন চুপচাপ বসে আছি। তিনি আমার পাশে বসলেন আর আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন, কি হয়েছে এত চিন্তিত কেন? আমি বললাম, ভাইজা আমার খুব ভয় লাগছে, যদি মেডিকেলে চান্স না পাই। ভাইয়া হাসলেন, বললেন, পাগলি, এত ভয় পাবি কেন? তুই তো সেরাটা দিচ্ছিস, এটাই যথেষ্ট। ফল যাই হোক না কেন আমি সব সময় তোর পাশে আছি। ভাইয়ার এই কথাগুলো আমাকে অনেক সাহস দিল। মনে হলো তার এই কথাগুলোই আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি নিজেকে গুছিয়ে নিলাম আর নতুন উদ্যমে পড়াশোনা শুরু করলাম। সুমিও সেদিন আমার রুমে এসে আমাকে ভরসা দিয়েছিল, বলেছিল, তুই এত ভালো ছাত্রী, তোর চান্স হবেই, শুধু বিশ্বাস রাখ। তাদের দুজনেরই ইতিবাচক মনোভাব আমাকে অনেক শক্তি জুগিয়েছিল। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। মেডিকেল এর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হল। আমার বুক ধুক ধুক করছিল। ভাইজা আর আমি দুজনেই ল্যাপটপের সামনে বসেছিলাম। যখন ফলাফলটা দেখলুম আমি আনন্দে চিৎকার করে উঠলাম। আমি চান্স পেয়েছি, ঢাকা মেডিকেল কলেজ এ। ভাইজা আমাকে জড়িয়ে ধরলেন, তার চোখে আনন্দাশ্রু দেখতে পেলাম। মনে হলো আমার স্বপ্ন পূরণের চেয়েও তার আনন্দটা ছিল বেশি। সুমি ঐশা আমাকে অভিনন্দন জানাল, তার চোখেও ছিল খুশির ঝিলিক। আমাদের বাড়িতে উৎসবের আমেজ শুরু হল। মা বাবা খুব খুশি হলেন। আত্মীয়স্বজনরা ফোন করে অভিনন্দন জানাতে লাগলেন। ভাইয়ার মুখে সেই হাসি মুখটা দেখে আমার মন ভরে উঠল। এতদিন যে স্বপ্ন তিনি নিজের জন্য দেখেছিলেন তা আজ আমার মাধ্যমে পূরণ হচ্ছে দেখে তিনি যেন পৃথিবীর সব আনন্দ পেয়েছিলেন। আমার মনে পড়ল ছোটবেলায় তাজমহল উপহার দেওয়ার দিনের কথা। সেদিনও তার চোখে এমনই এক অদ্ভুত আনন্দ ছিল যার গভীরতা আমি তখন বুঝতে পারিনি। মেডিকেলে ভর্তি হওয়ার পর আমার জীবন আরও ব্যস্ত হয়ে পড়ল। পড়াশোনার চাপ বাড়ল, নতুন পরিবেশ, নতুন বন্ধু। তবে ভাইজা আর সুমি সবসময় আমার খোঁজ রাখত। ভাইজা প্রায় ফোন করে আমার পড়াশোনার হস্টেলের খোঁজখবর নিতেন। সুমিও আমাকে উৎসাহ দিত আর বলত যেন নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখি। তাদের এই যত্ন আর ভালোবাসা আমাকে সব কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করত। একদিন ছুটির দিনে আমি বাড়ি এলাম। ভাইয়ার সুমিকে দেখে মনে হলো তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। তারা দুজনেই যেন একে অপরের পরিপূরক। আমি সেদিন ভাইয়াকে বললাম, ভাইজা তুমি এবার সুমিকে বিয়ে করার কথা ভাবো। আমি তো এখন নিজের স্বপ্ন পূরণের পথে অনেকটা এগিয়ে গেছি। এবার তোমার স্বপ্নটাও পূরণ হোক। ভাইজা হেসে আমার দিকে তাকালেন, তার চোখে সেই মায়াবী চাহনিটা আবার ফিরে এল। কিন্তু এবার সেই চাহনিতে কোনো রহস্য ছিল না, ছিল শুধু ভালোবাসা আর তৃপ্তি। আমার মনে হলো ভাইয়ার জীবনে সেই লুকানো রহস্যের জট অনেকটাই খুলেছে। তিনি আমার স্বপ্নকে নিজের করে নিয়েছিলেন, আর তাই নিজের ব্যক্তিগত সুখকে বিসর্জন দিতেও প্রস্তুত ছিলেন। কিন্তু এখন যখন আমার স্বপ্ন পূরণের পথে আমি অনেকটাই এগিয়ে গেছি, তখন তার জীবনও নতুন এক দিগন্ত উন্মোচিত হচ্ছে। আমি বুঝতে পারছিলাম ভাইজা সেই দৃষ্টি শুধু আমাকে ডাক্তার হিসেবে দেখার স্বপ্ন ছিল না, বরং আমার জীবনে পরিপূর্ণতা দেখাও তার এক গভীর চাওয়া ছিল। আর সেই চাওয়া পূরণ হলে তিনি নিজেও যে সুখী হবেন তা আজ স্পষ্ট। মেডিকেল কলেজের প্রথম বছরটা দারুণ কাটছিল। পড়াশোনার চাপ ছিল প্রচুর, কিন্তু ভাইয়ার অনুপ্রেরণা আর সুমির ভালোবাসা আমাকে সব সময় শক্তি দিত। হোস্টেলে থাকলেও প্রায় প্রতিদিনই ভাইজা আর সুমির সাথে আমার কথা হতো। তাদের দুজনের ভালোবাসার বোঝাপড়া দেখে আমার খুব ভালো লাগত। মনে হতো এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। আমি যখনই বাড়ি আসতাম দেখতাম ভাইয়ার সুমির সম্পর্কটা আরও গভীর হয়েছে। তাদের চোখে মুখে এক অন্যরকম শান্তি দেখতে পেতাম। একদিন ছুটির দিনে বাড়ি এসে আমি ভাইয়াকে সুমির সাথে বিয়ের ব্যাপারটা নিয়ে আবার জিজ্ঞেস করলাম। এবার ভাইজা কিছুটা ইতস্তত না করে বললেন, হাই আমি সুমিকে বিয়ের কথা বলেছি, ও রাজি হয়েছে। ভাইয়ের কথা শুনে আমি আনন্দে লাফিয়ে উঠলাম। বললাম, সত্যি ভাইজা? আমি জানতাম এটা হবে। ভাইয়ার মুখে সেই হাসি মুখটা দেখে আমার মন ভরে গেল। তিনি এতদিন আমার জন্য নিজের সুখকে অপেক্ষা করিয়ে রেখেছিলেন, আর এখন অবশেষে তার নিজের জীবনেও আনন্দের সময় আসছিল। পরিবারের সবাই এই খবরে খুব খুশি হলেন। মা বাবা সুমিকে আমের থেকেই খুব পছন্দ করতেন।
তাই তাদের দিক থেকে কোনো আপত্তি ছিল না। খুব শিগগিরই বিয়ের তারিখ ঠিক হলো, আমাদের বাড়িতে আবার উৎসবের আমেজ ফিরে এলো। আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে বিয়ের কাজে মাকে সাহায্য করতাম। সুমিও খুব খুশি ছিল, তার চোখে মুখে এক নতুন স্বপ্ন আর উজ্জ্বলতা দেখতে পাচ্ছিলাম। বিয়ের আগের দিন ভাইজা আমাকে তার ঘরে ডাকলেন, তিনি আমার হাতে একটা বাক্স তুলে দিলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বাক্সটা খুলে দেখলাম ভেতরে আমার সেই ছোটবেলার তাজমহলটা, যেটা ভাইজা মেলা থেকে এনেছিলেন, আর তার পাশে একটা সুন্দর ছবির অ্যালবাম। ভাইজা বললেন, মৌ, মনে আছেই তাজমহলটা যেদিন দিয়েছিলাম সেদিন বলেছিলাম তোকে খুব ভালোবাসি, কিন্তু তুই হয়তো তখন বুঝতে পারিসনি আমার ভালোবাসার গভীরতা কতটা ছিল। আমি ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখে জল ভরে এলো। ভাইজা বললেন, সেই দিন আমি তোর দিকে তাকিয়ে শুধু এই স্বপ্নটাই দেখতাম যে তুই একদিন অনেক বড় হবি, আমার মতো দারিদ্র্যের কারণে তোর স্বপ্ন যেন হারিয়ে না যায়। আমি দেখতাম তুই একজন বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করছিস, আর জানিস, যেদিন তুই মেডিকেল চান্স পেলি সেদিন আমার মনে হয়েছিল আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে। ভাইয়ার কথাগুলো আমার হৃদয়ে গভীরভাবে নাড়া দিল। ভাইজা আরও বললেন, তোর স্বপ্ন পূরণের জন্য আমি নিজের সবটুকু দিতে প্রস্তুত ছিলাম। সুমির প্রতি আমার ভালো লাগা সত্ত্বেও আমি অপেক্ষা করেছিলাম, কারণ আমি চাইনি তোর পড়াশোনার উপর কোনো প্রভাব পড়ুক। তুই যখন নিজেই বললি আমাকে বিয়ে করার কথা ভাবতে, তখন মনে হলো এবার সময় এসেছে। তুই আমার বোন শুধু নয়, তুই আমার স্বপ্ন, আমার জীবনের প্রেরণা। ভাইয়ার এই স্বীকারোক্তি আমাকে সম্পূর্ণ আবেগপ্রবণ করে তুলল। এতদিন যে রহস্য আমি তার চোখে দেখতাম, আজ তার পুরোটা উদ্ঘাটিত হলো। পরদিন ভাইজা আর সুমির বিয়ে হলো। তাদের মুখে হাসি আর চোখে নতুন স্বপ্নের ঝলকানি। আমি দেখলাম ভাইয়ার চোখে আর কোনো লুকানো রহস্য নেই, আছে শুধু অনাবিল সুখ আর পরিতৃপ্তি। তিনি যেন আজ সম্পূর্ণ একজন মানুষ। তার সেই নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ আর আমার প্রতি তার বিশ্বাস, সবকিছুই আজ সফল হয়েছে। আমি বুঝতে পারলাম ভাইয়ার এই দৃষ্টি শুধুমাত্র একটি বোনের প্রতি স্নেহ ছিল না, বরং তার গভীরে লুকিয়ে ছিল এক আত্মত্যাগের প্রতিজ্ঞা এবং একটি মহৎ স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা, আর আমি ছিলাম সেই স্বপ্নের ধারক ও বাহক। ভাইয়ার সুমির বিয়ের পর আমাদের বাড়িতে এক নতুন আনন্দ আর পূর্ণতা নেমে এল। সুমি পরিবারের একজন সদস্য হিসেবে খুব সহজেই মানিয়ে নিল, আর তার হাসি খুশি স্বভাবের কারণে বাড়িটা আরও প্রাণবন্ত হয়ে উঠল। ভাইয়াকেও আমি অনেক বেশি হাসি খুশি দেখতে পেতাম, তার মুখে সেই চাপা কষ্ট বা রহস্যের চিহ্ন আর ছিল না। তিনি এখন সম্পূর্ণ সুখী একজন মানুষ, যিনি নিজের বোনের স্বপ্ন পূরণ করেছেন এবং নিজের ভালোবাসাকেও খুঁজে পেয়েছেন। আমার পড়াশোনাও পুরোদমে চলছিল। আমি আমার লক্ষ্যে অবিচল ছিলাম। মেডিকেল কলেজের পড়ালেখা বেশ কঠিন ছিল, কিন্তু ভাইয়ার মুখটা মনে পড়লেই আমি নতুন উদ্যম পেতাম। তার সেই স্বপ্নের চোখ আর আমার প্রতি তার বিশ্বাস আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করত। আমি জানতাম আমার ডাক্তার হওয়াটা শুধু আমার একার স্বপ্ন নয়, বরং ভাইয়ারও অপূর্ণ স্বপ্ন। সুমি প্রায়ই আমাকে ফোন করে পড়াশোনার খোঁজ নিত আর ভাইয়াকে নিয়ে সুখ দুঃখের গল্প করত। তাদের সুখ দেখে আমার খুব ভাল লাগত। আমার মেডিকেলের পার্ট শেষ হলো। আমি যেদিন ডাক্তার হিসেবে আমার প্রথম সনদপত্র হাতে পেলাম, সেদিন ভাইজা আমার পাশে দাঁড়িয়েছিলেন। তার চোখে ছিল গর্ব আর তৃপ্তির এক অসাধারণ মিশ্রণ। তিনি বললেন, আজ আমার স্বপ্ন সত্যি হলো। মুখ, তুই সত্যি আমার মুখ উজ্জ্বল করেছিস। আমি ভাইয়াকে জড়িয়ে ধরলাম। সেদিন আমার মনে হলো এই মুহূর্তের জন্য আমি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছি। আমি একজন সফল ডাক্তার হিসেবে কর্মজীবন শুরু করলাম। ভাইয়ার স্বপ্ন ছিল আমি যেন অসহায় আর গরিব মানুষের সেবা করি। আমি আমার প্রথম চাকরি থেকেই সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা করলাম। সপ্তাহে একদিন আমি গ্রামের গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিতাম। তাদের মুখে হাসি দেখে আমার খুব ভালো লাগত। মনে হতো ভাইয়ার স্বপ্ন শুধু আমাকে ডাক্তার বানায়নি, বরং আমাকে একজন ভালো মানুষও বানিয়েছে। এদিকে ভাইজা আর সুমির সংসার ও সুখের সাগরে ভাসছিল। কিছুদিন পরেই তাদের কোলে একটি ফুটফুটে কন্যা সন্তান এলো। সেই ছোট্ট পরীকে দেখে ভাইয়ার আনন্দ যেন বাদ ছিল না। তিনি তার মেয়ের নাম রাখলেন আস্থা। কামের মধ্যেই যেন ভাইয়ার সেই বিশ্বাস আর স্বপ্নের প্রতিফলন ছিল, যা তিনি সব সময় আমার মধ্যে দেখতেন। আমি যখনই বাড়ি যেতাম, আস্থা আমাকে দেখলে ছুটে আসত, তাকে কোলে নিয়ে আমার মন ভরে যেত। আমার যখন নিজের চেম্বার হলো, ভাইজা সেদিন আমার জন্য একটি বিশেষ উপহার আনলেন। সেই তাজমহলটি, যেটি তিনি ছোটবেলায় আমাকে দিয়েছিলেন। তাজমহলটি আমার চেম্বারের টেবিলে রেখে ভাইজা বললেন, এই তাজমহলটা শুধু একটা উপহার ছিল না মৌ, এটা ছিল আমার তোর প্রতি বিশ্বাসের প্রতীক। আমার এই স্বপ্ন ছিল যে তুই এই তাজমহলের মতোই দৃঢ় আর সুন্দর একটা জীবন তৈরি করবি। তার কথা শুনে আমার চোখ জ্বলে ভরে উঠল।
আমি বুঝতে পারলাম ভাইয়ার দৃষ্টির গভীরতা কতটা বেশি ছিল। আমার জীবনে ভাইয়ার প্রভাব ছিল অপরিসীম। তিনি শুধু আমার ভাই ছিলেন না, ছিলেন আমার পথপ্রদর্শক, আমার স্বপ্নদ্রষ্টা। তার নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মত্যাগ আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি নিশ্চিত ছিলাম ভাইয়ার সেই মায়াবী দৃষ্টির পেছনে যে গভীর ভালোবাসা আর পবিত্র আকাঙ্ক্ষা লুকিয়েছিল তা পৃথিবীতে ভাই বোনের সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত। আমি গর্বিত যে আমি এমন একজন ভাই পেয়েছি যার স্বপ্ন আমার জীবনকে আলোকিত করেছে। সবশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলব, সম্পর্কের মূল্য শুধু রক্তের বন্ধনে নয়, বরং বিশ্বাস, ত্যাগ আর একে অপরের স্বপ্ন পূরণের মধ্যেই নিহিত। সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ হয় এবং প্রিয়জনের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। বাহ্যিক দৃষ্টিতে মানুষকে বিচার না করে তাদের মনের গভীরের অনুভূতি ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করা উচিত। একটি স্বপ্ন শুধুমাত্র ব্যক্তির নয়, পরিবারের প্রতিটি সদস্যের যৌথ প্রচেষ্টায় পূরণ হতে পারে, আর এর মধ্য দিয়ে গড়ে ওঠে এক অটুট বন্ধন। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবা, কারণ তোমাদের উৎসাহ পেলে আমার গল্প লেখার অনুপ্রেরণা বেড়ে যায়। আশা করি তোমরা সকলেই আমাকে উৎসাহিত করবা। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে এই গল্পটি শোনার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।